আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্যের মোট 21টি জেলায় নতুন আধার সেবা কেন্দ্র চালু করতে চলেছে। ভারতীয় উড়ান সংস্থা পশ্চিম এশিয়ায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে আজ 58টি বিশেষ বিমান চালাচ্ছে। সারা দেশের সঙ্গেই এ রাজ্যেও আজ রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। রাজ্যে আগামী 8 তারিখ থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আসছি বিস্তারিত খবরে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির নেতৃত্বে থাকবেন ডেপুটি সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো আধিকারিক। এই আধিকারিককে মনোনীত করবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার। বিপুল সংখ্যক আবেদনে দ্রুত নিষ্পত্তির জন্য 2টি অতিরিক্ত প্যানেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এ ধরনের 2টি কমিটি রয়েছে। আগেই জানানো হয়েছে, সংশোধিত নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 2014 31 ডিসেম্বরের আগে যারা নিজেদের দেশে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছিলেন তারাই এর আওতায় পড়বেন। এদিকে সিএএতে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন মালদার গাজলের শঙ্করপুর এলাকার মহেন্দ্র কুমার সিং এবং তার স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে 1993 সালে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন তারা। অনেক চেষ্টা করেও এতদিন তারা ভারতীয় নাগরিকত্ব পাননি, ছিল না ভোটার কার্ড। ভারতীয় নাগরিকত্ব পেতে অবশেষে মাস 3 আগে তারা সিএএতে আবেদন জানান। দোলযাত্রার দিন বাড়ি গিয়ে তাদের হাতে সিএএ শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় বিধায়ক চিন্ময় দেববর্মন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং ইউআইডিএআই রাজ্যের মোট 21টি জেলায় নতুন আধার সেবা কেন্দ্র চালু করবে। বর্তমানে 8টি জেলায় এই সেবা কেন্দ্র চালু রয়েছে। আরও 21টি জেলায় এই সেবা কেন্দ্রগুলি চালু করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাটির চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার জানিয়েছেন, সেবা কেন্দ্রের সংখ্যা বাড়লে রাজ্যের মানুষ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে আধার সংক্রান্ত পরিষেবা পেতে পারবেন। এই কেন্দ্রগুলিতে আধার আপডেট, নাম সংশোধন, বায়োমেট্রিক আপডেট সহ বিভিন্ন পরিষেবা একই জায়গায় পাওয়া যাবে। উল্লেখ্য, আধার সেবা কেন্দ্রগুলিতে একসঙ্গে বহু মানুষ পরিষেবা পান। ফলে ভিড় সামলানো এবং দ্রুত আধার কার্ড সংক্রান্ত কাজ মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। রাজ্য পুলিশের একাডেমিক এবং প্রশিক্ষণ পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন পাবলিক লাইব্রেরি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রস্তাবিত এই সুবিধাটি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী পেশাদার একাডেমিক ও প্রশিক্ষণের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের জন্য নিয়ন্ত্রিত প্রবেশাধিকার রাখা হবে। পরিকল্পনা অনুযায়ী গ্রন্থাগারটি ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপ, স্ক্যানিং এবং ফটোকপি পরিষেবা এবং একটি বারকোড ভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা ও ক্যাটালগ সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে। এছাড়াও একটি নির্দিষ্ট ল্যান এবং ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ডেটাবেস ব্যবহারের সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। ইএসআইভুক্ত শ্রমিক ও তাদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে রাজ্য সরকার জেলা শহরগুলিতে বেসরকারি ক্লিনিক ও স্বাস্থ্য সংস্থাকে যুক্ত করে সার্ভিস ডিসপেন্সারি চালুর পরিকল্পনা নিয়েছে। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের 13টি জেলা সদর দপ্তরে এই সার্ভিস ডিসপেন্সারি খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলি হল আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কালিম্পং, 2 মেদিনীপুর ও 2 দিনাজপুর। প্রতিটি ডিসপেন্সারিতে শুধুমাত্র ইএসআইভুক্ত উপভোক্তারাই পরিষেবা পাবেন। থাকবে আউটডোর চিকিৎসা, রাজ্যের পক্ষ থেকে পাঠানো ওষুধ বিতরণ এবং ইএসআই পরিষেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা। পশ্চিম এশিয়ায় চলতি উত্তেজনার ফলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে ইন্ডিয়ান এয়ারলাইন্স আজ ভারতীয় এবং উপমহাসাগরীয় অঞ্চলের মধ্যে 58টি বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশনালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই 58টি বিমানের মধ্যে 30টি ইন্ডিগো এবং 23টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। বাকি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে চালানো হবে। পশ্চিম এশিয়ায় আকাশপথে উদ্ভূত পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর তার কী প্রভাব পড়বে
সেদিকে মন্ত্রক নিরন্তর নজর রাখছে। আজ পর্যন্ত 1221টি ভারতীয় এবং 388টি আন্তর্জাতিক বিমান চলাচল বাতিল হয়েছে। এদিকে ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েল হানার আজ পঞ্চম দিন। আমেরিকার এক মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে 28 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ইরানে 1097 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 181 জন 10 বছরের নিচে শিশু। আহতের সংখ্যা 5400 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় কম করেও 104 বার আঘাত হেনেছে ইসরায়েল ও মার্কিন সেনা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। AIR নিউজ কলকাতাতে আজ রঙের উৎসব হোলি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে রঙের এই উৎসব। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং তার লীলাক্ষেত্র বৃন্দাবনে হোলি উৎসবে সামিল হতে দেশের নানা প্রান্ত এবং বিদেশ থেকে বহু ভক্ত ভিড় জমিয়েছেন। মালদা জেলায় দুদিনের দোল উৎসবে গতকাল ছিল দেবদোল। আজ সাধারণ মানুষের দোলে কচিকাঁচা থেকে বড়রা সবাই মেতে উঠেছেন রঙের উৎসবে। নদিয়ার নবদ্বীপ ও মায়াপুরে দোল পূর্ণিমায় গতকাল শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে 1 মাস ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ধমানে আজ পালিত হচ্ছে দোল। গতকাল দেবতাদের রং উৎসর্গ করার পর আজ বর্ধমানবাসী এই দিনটি পালন করছেন। বর্ধমানের রাজামল থেকেই এই প্রথা চলে এসছে। সকল বয়সের মানুষ এই আনন্দ উৎসবে অংশ নিচ্ছেন। এদিকে দোলের দিন গতকাল অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে কলকাতা পুলিশ তাদের 10টি ডিভিশনের বিভিন্ন থানা এলাকা থেকে 330 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি 25 লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গেছে। গতকালের মতো আজও হোলিতে শহরে নজরদারির জন্য ছোট বড় মিলিয়ে 389টি পুলিশ পিকেট রয়েছে। গঙ্গার ঘাটগুলিতে চলছে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের তরফ থেকে বিশেষ নজরদারি। দোল খেলা শেষ করে গতকাল গঙ্গা স্নান করতে নেমে জলে ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। 2 যুবক সৈকত নন্দী ও সৌরভ নন্দী এবং এক যুবতী দীপশিখা দাস রজক গতকাল উত্তর 24 পরগনার ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নামলে আচমকা জলে তলিয়ে যান। সৌরভ সরকার নামে স্থানীয় এক যুবক তাদের বাঁচাতে গেলে তিনিও জলে ডুবে যান। উদ্ধারকারী দল পৌঁছলেও এখনো পর্যন্ত কেউ উদ্ধার হয়নি। এদিকে এই ঘটনায় ভাটপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একাধিক জেলা থেকে অস্ত্রশস্ত্র, বোমা এবং জাল নোট উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ নতুন জালাদিপুরের পিলকি এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি কাঠচেরাই মিল সংলগ্ন বাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। শামশেরগঞ্জ থানার পুলিশ এবং বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মালদায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং জাল নোট। গতরাতে চাঁচল থানার পুলিশ আব্দুল বারেক নামে এক যুবকের বাড়ি থেকে 5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। অন্য এক অভিযানে গোলাম রাব্বানি এবং মিজানুর রহমান নামে 2 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড কার্তুজ। দক্ষিণ 24 পরগনার মইপিট কোস্টাল থানার পুলিশ অস্ত্রশস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। গরু চুরির উদ্দেশ্যে একদল দুষ্কৃতী গতকাল ভুবনেশ্বরী এলাকায় জড়ো হয় বলে খবর। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের পরিমাণ বৃদ্ধি এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী 3-4 দিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে। 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 8 তারিখে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9 তারিখে কিছুটা বেশি, মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি কয়েকটা জেলা, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয়। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এদিকে সেমিফাইনাল ম্যাচ দেখতে আসা ক্রিকেট প্রেমীদের জন্য কলকাতা মেট্রো ব্লু লাইনে আজ এসপ্ল্যানেড দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড শহীদ ক্ষুদিরামের মধ্যে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। বিশিষ্ট বডি বিল্ডার, জাতীয় প্রশিক্ষক ও বিচারক রমাপ্রসাদ মুখার্জি গতকাল পুরুলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 92 বছর। জন্ম অবিভক্ত মেদিনীপুরে। পরিশ্রম, কঠোর অনুশীলন এবং সংগঠক হিসেবে
দূরদর্শিতার জোরে তিনি শুধু বাংলা নয় আন্তর্জাতিক স্তরেও নিজের পরিচিতি করে তুলেছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্যের মোট 21টি জেলায় নতুন আধার সেবা কেন্দ্র চালু করতে চলেছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হওয়ায় নিন্দা জানিয়েছেন। তিনি গতকাল কুয়েত, কাতার এবং ওমানের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী পশ্চিম এশিয়া সংঘাতের পঞ্চম দিনেও তেহরানের পরমাণু কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানও প্রত্যাঘাত করেছে। ভারতীয় উড়ান সংস্থা পশ্চিম এশিয়ায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে আজ 58টি বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আজ সকালে নতুন দিল্লিতে পৌঁছেছেন। দেশ জুড়ে আজ রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা করেছেন। কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবাহ সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি বলেন, এই কঠিন সময়ে ভারত কুয়েতের জনগণের পাশে রয়েছে। তিনি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় আলোচনা এবং কূটনীতির উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তিনি দেশগুলির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার নিন্দা করেছেন। সংকটের এই সময়ে ভারত 3 দেশের জনগণের পাশে রয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি কাতার, ওমান এবং কুয়েতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য 3 দেশের নেতৃবৃন্দের সহায়তার প্রশংসা করেছেন। পশ্চিম এশিয়া সংঘাতের পঞ্চম দিনে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী তেহরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল তার গোয়েন্দা তথ্য ব্যবহার করে তেহরানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র উন্নয়ন কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত তাদের বিমান বাহিনী ইরানের প্রায় 300টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। ইসরায়েল লেবাননে বিমান হামলা আরও তীব্র করেছে এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত প্রায় 60টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েল ইরানের অস্ত্রভাণ্ডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ডো সেন্টার এবং লেবাননের টায়ার এবং সিরন অঞ্চলে হিজবুল্লাহ এবং হামাসের অতিরিক্ত জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে 9,000-এরও বেশি মার্কিন নাগরিক নিরাপদে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। মার্কিন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ এখনই থামাবে না। ইরানের প্রতি আক্রমণের ক্ষমতাও দ্রুত কমছে বলে তিনি দাবি করেন। অপারেশন এপিক ফিউরি সম্পর্কে জানাতে গিয়ে মার্কিন কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র 100 ঘন্টারও কম সময়ের মধ্যে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোন সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 এবং B-1 বোমারু বিমান ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। In the opening hours of Operation Epic Fury, U.S. Central Command forces, together with Israel, delivered overwhelming and unprecedented strikes into Iran. The first 24 hours of this operation were nearly double the scale, and we continue with 24/7 strikes into Iran from seabed to space and cyberspace. We have severely degraded Iran's air defenses and destroyed hundreds of Iran's ballistic missiles, launchers, and drones. And in simple terms, we're focused on shooting all the things that can shoot at us. পশ্চিম এশিয়ার সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। বিশ্বব্যাপী শেয়ার বাজারও ভেঙে পড়েছে। ব্রিটেনে গতকাল গ্যাসের দাম 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক 2024 সালের জুলাইয়ের পর এই প্রথম ব্যারেল প্রতি $85 উপরে উঠেছে। লেনদেনের শেষে গতকাল লন্ডনের শেয়ার সূচক 2.75% কমেছে। জার্মানি এবং ফ্রান্সেও সূচক যথাক্রমে 3.44% এবং 3.46% হ্রাস পেয়েছে। একই পরিস্থিতি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হংকংয়ের শেয়ার বাজারে লক্ষ্য করা গেছে। ভারতীয় শেয়ার বাজারেও এর প্রভাব লক্ষ্য করা গেছে।
তেহরান শহরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ইরানে ভারতের দূতাবাস সেখানকার ভারতীয় পড়ুয়াদের শহরের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দূতাবাসের পক্ষ থেকে এক অ্যাডভাইজারিতে বলা হয়েছে, এদের থাকা, খাওয়া এবং পরিবহনের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র স্বল্প সংখ্যক কিছু পড়ুয়া যারা দূতাবাসের প্রস্তাবে রাজি হননি তারাই তেহরানে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ইরানে 1097 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে 181 জন শিশু যাদের বয়স 10 বছরের নিচে। এছাড়া আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5402, যার মধ্যে 100 জন শিশু রয়েছে। HRANA জানিয়েছে, গত 24 ঘণ্টায় সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকা লক্ষ্য করে অন্তত 104টি হামলার ঘটনা ঘটেছে। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে যে পশ্চিম এশিয়ার কিছু অংশে আকাশসীমায় উদ্ভূত পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ভারতীয় বিমান সংস্থাগুলির 1200-রও উপরে উড়ান এবং বিদেশি বিমান সংস্থাগুলির প্রায় 380টি উড়ান বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় বিমান সংস্থাগুলি আজ 58টি উড়ান চালাবে, যার মধ্যে ইন্ডিগোর 30টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 23টি উড়ান রয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলি তাদের সময়সূচিতে প্রয়োজন মাফিক পরিবর্তন করেছে। এর সঙ্গে দীর্ঘ এবং অতি দীর্ঘ দূরত্বের বিমান পরিষেবাগুলিকে বিপজ্জনক আকাশসীমা এড়িয়ে পর্যায়ক্রমে বিকল্প আকাশপথে পুনরায় চালু করা হচ্ছে। উত্তর পশ্চিম পাকিস্তানের তোরখাম সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে আফগান তালিবানের এক কমান্ডার নিহত হয়েছে। পাকিস্তান সেনা সূত্রে জানা গেছে, তেহরিক-ই তালিবান আফগানিস্তানের TT এর কমান্ডার কাহরমান এবং তার সহযোগীরা গতরাতে পাক আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করার সময় সেনা অভিযানে নিহত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব আজ সকালে রাষ্ট্রীয় সফরে নতুন দিল্লিতে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। প্রেসিডেন্ট স্টাব রাইসিনা ডায়ালগ 2026-এর প্রধান অতিথি ও মূল বক্তা। নতুন দিল্লিতে পৌঁছানোর পর সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রেসিডেন্ট স্টাব জানিয়েছেন, তাঁর এই সফর বাণিজ্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে ভারত ফিনল্যান্ড সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন, আগামীকাল তাঁদের বৈঠক এবং প্রেসিডেন্ট স্টাবের রাইসিনা ডায়ালগে মূল বক্তব্যের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ভোগাপুরামে গ্রিনফিল্ড বিমানবন্দর এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরের নতুন টার্মিনালের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আজ এক বৈঠকে পৌরোহিত্য করেন। মন্ত্রক, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ, অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয়, রাজ্য সরকার এবং অন্যান্য আধিকারিকেরা বৈঠকে যোগ দেন। হিমাচল প্রদেশ সরকার তাঁদের ইকো ট্যুরিজমকে আরও শক্তিশালী করতে কুল্লু জেলার অনাবিষ্কৃত পর্যটন কেন্দ্রের বিকাশে গুরুত্ব দিয়েছে। কুল্লু সার্কেলে বন বিভাগের 16টিরও বেশি ইকো ট্যুরিজম স্থান চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। এর ফলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানেরও সুযোগ হবে বলে আশা করা হচ্ছে। আনন্দ ও উৎসাহের সঙ্গে আজ রঙের উৎসবে মেতে উঠেছেন দেশবাসী। বিভিন্ন মন্দিরে পুজোর পর মানুষ রং মাখিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। উত্তরপ্রদেশের বরেলি ও ফিরোজাবাদ সহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনেও রঙের উৎসবে জমকালো আয়োজন হয়েছে। গান, নাচ, রং, জল, ফুল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের মানুষ এবং বিদেশিরাও উৎসবে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুরে এই উৎসবে সামিল হয়ে বিখ্যাত নরসিংহ ভগবানের শোভাযাত্রায় অংশ নেবেন। দেশের বিভিন্ন জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। হোলি উপলক্ষে দিল্লি ট্রাফিক পুলিশ রাজধানীতে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করার ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ কুমার গুপ্তা বলেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় 134টি রাস্তার মূলে পুলিশ মোতায়েন করা হবে। 79টি পিকেট বসানো হয়েছে, যা অ্যালোকোমিটার দিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধে তল্লাশি চালাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি হোলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, হোলি আনন্দের উৎসব এবং সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। শ্রীমতী মুর্মু হোলিকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক বলে অভিহিত করেছেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, এই উৎসব বসন্তের আগমনকে চিহ্নিত করে। ভারতীয় নাগরিকদের আশা এবং প্রাণবন্ত চেতনার প্রতীক হোলি ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং আনন্দের প্রতিফলন ঘটায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোলি উপলক্ষে তাঁর বার্তায় বলেছেন, এই উৎসব দেশকে নতুন শক্তিতে উদ্দীপিত করবে। ইডেনে আজ T20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7টায়। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফাইনাল রবিবার আহমেদাবাদে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হওয়ার নিন্দা জানিয়েছেন। তিনি গতকাল কুয়েত, কাতার এবং ওমানের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় উড়ান সংস্থা পশ্চিম এশিয়ায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে আজ 58টি বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আজ সকালে নতুন দিল্লিতে পৌঁছেছেন। খবর শেষ হলো।